আওয়ামী লীগের বিদায়টা সবসময় অভ্যুত্থানের মধ্য দিয়েই হয়। স্বাভাবিক কোনো পন্থায় আওয়ামী লীগের আসলে বিদায় হয় না। তাদের রিঅ্যাকশনটা তারা দেখিয়েছেন ২০২৪ সালে, কিন্তু তারা আসলে ভেতরে ভেতরে তৈরি হয়েছেন বিগত ১৫.৫ বছর। এই ১৫ বছরটা তৈরি হওয়ার মানে এটা না যে তারা কোর্স করেছেন। শুধু এই ছাত্রদের কথাই মাথায় আসছিল এই কারণে যে বাই চান্স এটা ফেল হলে এই যে তারা যে কষ্টটা করতেছেন তাহলে তাদের কি পরিণতি হবে। কারণ আমরা তো আসলে মানে কি বলা যায় মানে ১৫ বছরে আমরা অনেকটা মানে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গেছে। আমাদের আর মানে হারানোরও কিছু থাকে না, ভয়ও তেমন লাগে না। জুলাই অভ্যুত্থানকে আপনি কিভাবে দেখেন? জুলাই অভ্যুত্থান বাংলাদেশের তো মোড় ঘুরিয়ে দিল। এটা একটা টার্নিং পয়েন্ট হিস্ট্রির, এবং এইটা ছাত্র জনতার একটা ঐতিহাসিক অভ্যুত্থান। আমি যেটা দেখি একটু অন্যভাবে, আমি এটা আমার একাধিক কলামে বলেছি যে আওয়ামী লীগের বিদায়টা সবসময় অভ্যুত্থানের মধ্য দিয়েই হয়। ৭৫ সালেও ৭ই জানুয়ারিতে একটা সিপাহী জনতার বিপ্লব হয়েছিল। এবার ২০২৪ সালেও ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে বিদায় হলো। স্বাভাবিক কোনো পন্থায় আওয়ামী লীগের আসলে বিদায় হয় না। এটা তারা কিভাবে বিবেচনা করেন বা বিচার করেন জানি না, কিন্তু এটা তাদের একটা পরিণতিটা অনেকটা কমন। ২ নম্বর হচ্ছে যে ছাত্র সমন্বয়কদেরকে তো আমি ব্যক্তিগতভাবে চিনতাম না। আমি এখন তাদেরকে দেখতেছি বা বুঝতেছি। যেটা আমরা বুঝলাম সেটা হচ্ছে যে তারা মানে তাদের রিঅ্যাকশনটা তারা দেখিয়েছেন ২০২৪ সালে, কিন্তু তারা আসলে ভেতরে ভেতরে তৈরি হয়েছেন বিগত ১৫.৫ বছর। এই ১৫ বছরটা তৈরি হওয়ার মানে এটা না যে তারা কোর্স করেছেন, তারা ক্লাস করেছেন, ওরকম না। মানে প্রত্যেকটা ঘটনা যে অন্যায়গুলো আওয়ামী লীগ আমলে হয়েছে, সেটা বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে যুদ্ধাপরাধ, মানবতা অপরাধের তথাকথিত বিচার, হেফাজতে আন্দোলনের গণহত্যা, ৩টি প্রহসনমূলক নির্বাচন, কিংবা পরবর্তীতে যে কোনো যে ভারতের যে আধিপত্য প্রতিষ্ঠার যে প্রয়াস, তারপরে আপনার বর্ডার কিলিং, গুম খুন, প্রত্যেকটা জিনিসই আসলে তাদেরকে ভেতরে ভেতরে তাদেরকে যেন তৈরি করেছে। এবং এটা তাদের বক্তব্যগুলোতে দেখা যায় যে তারা আসলে এই জায়গাগুলো, আমি সেদিনও একটা বক্তব্য শুনলাম যে তারা বলছেন যে আওয়ামী লীগ যেভাবে বোঝাতে চেয়েছে আমরা সেভাবে জিনিসটা নেইনি, বুঝিনি। অর্থাৎ তারা এই একমুখী বয়ানটাকে তারা রিসিভ করে নাই, ডিসপাইট অল দ্য মিডিয়া ক্যাম্পেইনস অ্যান্ড আদার্স। তো এই জন্য আমি বলবো যে এটা একটা ঐতিহাসিক বিপ্লব, এবং এটা পৃথিবীর, এটা বাংলাদেশ না শুধু, পৃথিবীর সকল শাসকেরই বোঝা উচিত যে আপনি রাষ্ট্রের যে স্টেট মেকানিজম আছে, ব্যাপারিটাস আছে, বা রাষ্ট্রের গণমাধ্যম অথবা অন্য সব কিছু দিয়েও যদি আপনি জনগণকে কোনো কিছু চাপিয়ে দিতে চান, জনগণ যে দিন শেষে সেটা নেয় না, এটা ২০২৪ সালে প্রমাণ হয়েছে, এটাই আমি মনে করি। ৫ই আগস্ট আপনি কোথায় ছিলেন? শেখ হাসিনার পালানোর খবর শোনার পর ও, আপনার ৫ই আগস্ট আমি একাধিক মানে ওই মোমেন্টে আমি মোহাম্মদপুরে ছিলাম, এবং আই ওয়াজ ওয়ান অফ দেম। আমি গণভবনেও ঢুকেছিলাম। গণভবনেও ঢুকেছিলাম। সেদিন তো মহা ভিড় আর কি, কোনো রকমে ঢোকা। তো তারপরে হচ্ছে এটা আসলে কি মানে সকাল থেকে আমি মোহাম্মদপুরে, যেহেতু মোহাম্মদপুর থেকে আমি বের হওয়ার চেষ্টা করছি, বের হতে পারছি না। মোহাম্মদপুরের সেই এলাকাটায় জাহাঙ্গীর কবির নানক সাহেবের আধিপত্য, এবং তার যেই মানে কি বলবো, হুলিগানস, তার যে দুর্বৃত্ত, তারা আপনার মানুষকে নামতেই দিচ্ছিল না। বাজার বলেন, মেডিসিন আনতে, ফার্মেসি বলেন, এতটুকুও তারা যেতে দিচ্ছিল না। কিন্তু মানে যখন এর মধ্যে আবার ইন্টারনেট বন্ধ হয়ে গেল ১১টার দিকে বোধহয়, তখন আসলে একটা ফ্রাস্ট্রেশন তো শুরু হয়ে গেছিল মনে মনে, যে মানে না জানি কি হয়। কিন্তু একই সঙ্গে আমার মনে আছে আগের দিন রাতে আমি নামাজ পড়াচ্ছিলাম এক জায়গায়। আমি সূরা ইয়াসিনের প্রথম রুকু দিয়ে পড়ালাম এবং বারবার দোয়া করতেছিলাম। শুধু এই ছাত্রদের কথাই মাথায় আসছিল এই কারণে যে বাই চান্স এটা ফেল হলে এই যে তারা যে কষ্টটা করতেছেন তাহলে তাদের কি পরিণতি হবে। কারণ আমরা তো আসলে মানে কি বলা যায় মানে ১৫ বছরে আমরা অনেকটা কী বলবো মানে পুড়তে পুড়তে অঙ্গার হয়ে গেছে। আমাদের আর মানে হারানোরও কিছু থাকে না, ভয়ও তেমন লাগে না। কিন্তু যারা নতুন করে নামলেন তারা যেন মানে তাদের এটা ফেল করলে তো তারা থাকতে পারবেন, এবং এর মধ্যে তো তাদেরকে ডিবি অফিসে নিয়ে এটে নির্যাতনও করা হচ্ছিল। তো ওইটা নিয়ে খুব টেনশন ছিল। পরে আল্লাহর রহমতে যখন ইন্টারনেটটা ফিরল আস্তে আস্তে, এবং যখন জানলাম যে সেনাবাহিনী প্রধান ভাষণ দেবেন, তখনই আসলে বুঝে গেছি যে মানে মেজর কিছু ঘটে গেছে। কারণ নর্মালি তো আর্মি চিফের বক্তব্য দেওয়ার কথা না। আর্মি চিফ তখনই রেডিও বা টিভিতে ভাষণ দেয় যখন সরকার পড়ে যায়। আচ্ছা, অনুভূতিটা আপনার কেমন ছিল? অনুভূতি বলতে আমাদের অনুভূতি তো আসলে বলার ভাষা নেই।
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, সেজদা দিলাম এবং তারপরে আমি আমার এক কলিগ ছিল, আমার টেলিভিশনে চাকরি করতেন আমার সাথে একসাথে, তার ক্যামেরা ছিল, সে ক্যামেরা নিয়ে বললাম যে বের হয়ে যাই। বের হয়ে তারপরে হাজার হাজার মানুষের সাথে নেমে গেলাম, তাদের উচ্ছ্বাস রেকর্ড করতেছিলাম, তাদের সাথে চিৎকার আপনি করতেছিলাম। নিজে? জি জি। এবং মানে ওই সময় তো আসলে আম, কি বলবো, মানে ওই সময় তো আসলে যেটাকে বলে যে বাঁধ ভাঙা একটা উৎসব বা ফুর্তি বা জোয়ার যাই বলেন, ওই সময় আর নিজের অবস্থান বলেন, বয়স বলেন, এগুলো আর মাথায় থাকে না। তখন তো মাথায় ওইটাই ছিল এবং এতদিনের এত বড় লম্বা অপশাসনের যে জগদ্দল পাথর সেটা এভাবে নামলো আল্লাহ তাআলার অশেষ রহমতে। এটা নিয়েই বারবার আনন্দ করছিলাম আর কি। আচ্ছা, বাংলাদেশে কখনো কি ইসলামী কোনো দল ক্ষমতা আসতে পারে? আপনার যুক্তি কি আসলে? না, একটা বিষয় হচ্ছে যে এটা নিয়ে একাধিক মতামত আছে। পৃথিবীতে ইসলামপন্থী দলগুলো তো যারা পাওয়ারে আসছে তারা বিভিন্ন ধরনের ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদেরকে হয় ক্ষমতায় থাকতে দেওয়া হচ্ছে না, অথবা তাদেরকে অনেক বেশি কম্প্রোমাইজ করে থাকতে হচ্ছে। এটা তো আমাদের সামনে এরকম অসংখ্য দৃষ্টান্ত আছে। বাংলাদেশের পার্সপেক্টিভটা আসলে ডিফারেন্ট। বাংলাদেশের আমি বলবো যে মানুষের মধ্যে ইসলামকে জানার বোঝার ক্ষেত্রে এখনও আমরা বলবো যে সবাই একভাবে ইসলামকে দেখে না। তো ওইটা নিয়ে আমি আগামীতে ইনশাল্লাহ আমার লম্বা বা দীর্ঘমেয়াদে কাজ করবার আগ্রহ আছে। যে আমি কথাটা বোঝাতে পারলাম কি না জানি না, একটু যদি ক্লিয়ার করে বলি যে ইসলামী দলগুলো ইসলামকে যে ভাষায় ব্যাখ্যা করে বা ধরেন তারা ইসলামকে প্রতিষ্ঠা করা বা ইসলামকে জীবন বিধান হিসেবে দেখা, এই সমাজে তো ধরেন 90% আমরা ধরি যে মানুষ মুসলমান, কিন্তু তাদের কাছে ইসলামটা আসলে ওরকম নয়। যার কারণে তাদের একটা ধারণা যে এটা আসলে অরিজিনাল ইসলাম না, ইসলামী দলগুলো বোধহয় তাদের মতো করে একটা ইসলাম তারা বানিয়েছে। তো এই মিথটা ভাঙা দরকার এবং ইসলামের প্রকৃত রূপটা মানুষের কাছে জানানো দরকার। আমি এই সুযোগে যেহেতু আপনার এটা অনেক মানুষ দেখবেন আশা করি, আমি একটা ওপেন অ্যাপিল জানাতে চাই যে কোনো মানুষের কাছে। সেটা হচ্ছে আমার কাছে ইসলামী দল বা রাজনীতি বা ক্ষমতার বাইরে গিয়ে সেটা হচ্ছে আপনার একটি ইসলামকে জানার চেষ্টা করেন যে কোনো ফর্মেটে। এবং যদি আপনার মনে হয় যে এটা অমুক দলের নেতাদের লেখা বই, তাহলে সেই বই পড়ার দরকার নেই। যেই বইটা মানে জেনারেল মনে হয় সেই বই পড়েন, কিন্তু ইসলামকে জানার চেষ্টা করেন। জামায়াত সাংগঠনিকভাবে শক্তিশালী হলেও ভোটের মাঠে সেই ফসল কেন তুলতে পারছে না, ব্যর্থ হচ্ছে কেন? এখানে একটা ব্যাখ্যা তো বোধহয় এরকম দিলাম যে জামাত যেভাবে পুরো বিষয়টাকে দেখে, হ্যাঁ, আর সাধারণভাবে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেভাবে দেখে, এই দুইয়ের মধ্যে পার্থক্য আছে। যদি এই পার্থক্যটা কমানো যায়, ইসলামের ব্যাপারে যদি একটা জেনারেল ইমপ্রেশন, একটা পজিটিভ ইমপ্রেশন তৈরি করা যায়। আমি আরও আপনাকে প্রিসাইসলি যদি বলি বা একদম যদি টু দ্য পয়েন্ট যদি বলি, অনেকেই বলেন যে জামাতকে আরও বেশি গণমুখী হওয়ার কথা বা জামাতকে আরও গণমুখী সংগঠন করার ব্যাপারে আমার অবজারভেশনটি একটু ডিফারেন্ট। আমি বলবো যে ইসলামকে গণমানুষের কাছে তুলে ধরার ক্ষেত্রে দুর্বলতা আছে আমাদের। আমরা এখনও মানুষ যে ভাষায় বা যে চোখে ইসলামকে দেখবে সেভাবে আমরা তুলে ধরতে পারি নাই। তো আমি এইটা যতটা না আগে বুঝতাম, আমি আমার লেখালেখি জগতে এসে অনেকটা ক্লিয়ার হয়েছি যে আসলে আমাদের অনেক কথাই সাধারণ মানুষের, যে আমরা বলি না কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে, মাথার উপর দিয়ে যায়। তা আমাদের অনেক কথাই আসলে মানুষের মাথার উপর দিয়ে যায়। এই কারণে ওই ভোটের রাজনীতি তো আসলে খুবই জেনারেল মাস পিপলের একটা ব্যাপার। সেই জায়গাতে জামাতের এই চিন্তাধারাগুলো অনেকে বুঝতে পারে না। অনেকে জামাত নিয়ে অনেক আতঙ্ক আছে। বিশেষ করে আমি মিডিয়াতেও যে পড়াশোনা করি বা বক্তব্য শুনি, বিভিন্ন সেক্টরে দেখি যে তাদের জামাত নিয়ে ভয়, যে হায় হায় জামাত আসলে কী হবে না হবে। এই বিষয়গুলো জামাতের নেতারা ইদানিং দেখছি অ্যাড্রেস করার চেষ্টা করছেন। তবে আমি আবারও বলি, জামাতের নেতারা বললে এটা যতটা না কাজ হবে, কারণ তারা তো তাদেরকে ডিফেন্ড করে বলবেনই, এর থেকে বেশি কাজ হবে যদি আমরা নিজেরা বিষয়গুলো বোঝার চেষ্টা করি। আপনি কি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত? এখন কোন পর্যায়ে আছেন? আচ্ছা, প্রথম কথা হলো যে আমাদের যে সংগঠন, এটাকে আমরা তো ইসলামী আন্দোলন বলি। ইসলামী আন্দোলনে এরকম পরিবারতন্ত্র, পারিবারিক প্রথা, এই সিস্টেমটা নাই। অর্থাৎ একজনের আমার বাবা নেতা ছিলেন সেই জন্য আমাকে নেতা হতে হবে, অথবা আমাকে নেতা তারা বানাবেন, এইটা সুযোগটা নাই। আমার নেতা হওয়ার পথে বাধাও নাই, কিন্তু আমি অ্যাম্বিশনটা লালন করতে পারবো না আর কি, যে আমাকে অমুক পদে যেতে হবে। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে আসলে
আমি বিশ্বাস করি অন্যভাবে, আমার দৃষ্টিভঙ্গিটা একটু ডিফারেন্ট। আমি কন্ট্রিবিউট কতটা করতে পারি, কারণ আমি এখানে যদি আপনাকে আরেকটু খোলাসা করে বলি, আমার আব্বার ফিলোসফিটা এরকম ছিল। তিনি আমাকে যে কারণে এই সাংবাদিকতা বা লেখালেখিতে আসতে বললেন, তিনি বলেছিলেন যে আমাদের এখানে দল, তারপরে রাজনীতি, তারপরে অন্য কাজগুলো করবার অনেক লোক আছে, কিন্তু বুদ্ধিভিত্তিক কাজগুলো করার লোক কম। তো তুমি যদি এই খাতে কন্ট্রিবিউট করতে পারো তো ভালো হয়। তো এটা উনি, আমি তো বই লিখব উনি জানতেন না, উনি আমাকে মূলত সাংবাদিকতা লাইনেই বলেছিলেন। তো এরপরে যেহেতু জীবনের বিভিন্ন পর্যায়ে পার হয়ে এই জায়গায় নিয়ে আসছেন, তো আমি মনে করি যে এভাবেও যদি আমি কন্ট্রিবিউট করতে পারি এটা করি। তবে মানে সংগঠনের সাথে আমাদের যোগাযোগ আছে, আমি তাদের সাথে যতটুকু পারি কাজ করি। কিন্তু আপনি যেটাকে যদি বলেন যে আপনি কোন পদে আছেন বা কোথায় দায়িত্ব, এভাবে আমি ওরকম পদে নাই এবং আমাদের সুযোগও নেই সেটা থাকার। ভবিষ্যতে এমপি হওয়ার পরিকল্পনা আছে কিনা, বা আপনার বাবার যে আসন না, সেখানে এটা নিয়ে আমাদের আমি একা না, আমার ৩ ভাইকেই বিভিন্ন জায়গা থেকে অনেকে বলেন। এটা নিয়ে আমরা পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্তে আসিনি। এটা গেল ১। ২ নম্বর হচ্ছে যে, আবারও বলি যে এটা জামাত ইসলামীর, আমরা করলে তো জামাত থেকে করব। জামাতের প্রার্থী চয়েস বা সিলেকশনের একটা প্রক্রিয়া আছে। ওই প্রক্রিয়াতে যদি তারা সঠিক মনে করেন তাহলে তারা চিন্তা করবেন। আমাদের পক্ষে এখানে এককভাবে কোনো কথা বলা সঠিক হবে না।